ওয়েল, তো অনেকদিন পর কিন্তু ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটা ছোট্ট সুখবর দেওয়ার মতন সুযোগ পেলাম, কারণ এখন যা পরিস্থিতি ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলা তো প্রায় দুষ্কর হয়ে গেছে। তো কি বিষয় সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু গতকাল আই লিগ ফার্স্ট ডিভিশন, আই লিগ সেকেন্ড ডিভিশন এবং আই লিগ থার্ড ডিভিশনের একটা টেন্ডার কিন্তু পাবলিশ করেছে, যেই টেন্ডারটা শুধুমাত্র উল্লেখযোগ্য কিন্তু আই লিগের জন্য। টেন্ডারে কি কি রাইটস আছে, কি কি ফ্লজ আছে, সবকিছু নিয়ে কথা বলবো, টেন্ডারের পুরো ডিটেলসটা নিয়ে কথা বলবো। তো আগে বলি যে অনেক হয়তো নয়েজ পাচ্ছ, আমি সকালবেলা ভিডিওটা বানাচ্ছি, সবাই সবার কাছে ব্যস্ত, একটুখানি প্লিজ কনসিডার করে নিও। আমার ভয়েস কোয়ালিটি বা বাইরের সাউন্ড হয়তো আসছে, তো প্লিজ একটুখানি এটা কনসিডার করে নিও। ওকে, তো এআইএফএফ কিন্তু আরএফপি কালকে পোস্ট করেছে। আরএফপি মিনস রিকোয়েস্ট ফর প্রপোজাল। সেই টেন্ডার কিন্তু গতকাল রিলিজ করেছে। আইএসএল এর জন্য যে টেন্ডারটা রিলিজ হয়েছিল সেইটা থেকে যা ফ্লস বেরিয়েছিল বা যেই জন্য রিজেকশনটা হয়েছিল, সেই জিনিসগুলোতে কিন্তু আস্তে আস্তে কিন্তু শোধরানোর চেষ্টা করেছে এই টেন্ডারে দেওয়া হয়েছে এটা 5 বছরের জন্য একটা এগ্রিমেন্ট হবে 2029-2030 সিজন অবধি। মানে এই সিজনটা নিয়ে আপ টু 2029-30 এই টেন্ডারে দেওয়া হয়েছে যে আই লিগের জন্য বরাদ্দ করা হয়েছে 4 কোটি টাকা। ঠিক আছে, আই লিগের জন্য বরাদ্দ করা হয়েছে 4 কোটি টাকা। আই লিগ 2 এর জন্য বলা হয়েছে 1,25,00,000 টাকা, আর আই লিগ 3 এর জন্য বলা হয়েছে 75 লক্ষ টাকা। মানে টোটাল 6 কোটি টাকা কিন্তু আই লিগের জন্য পুরো বরাদ্দ করা হয়েছে এই টেন্ডারে। যারা এই বিডটা জিতবে তারা এই 6 কোটি টাকা দিয়ে টোটাল 5 বছরের জন্য কিন্তু এআইএফএফ থেকে রাইটস কিন্তু নিচ্ছে এই আই লিগ করানোর সবকিছু। এবার কি কি বিষয় এখানে উঠে আসছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, আর হচ্ছে তোমার কি কি রাইটস পাবে, যে আর কি বিড জমা দেবে, যে বিড জিতবে তাদের রাইটসটা কি থাকবে, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। সেটা বলার আগে আমি তোমাদের একটা কথা বলি যে আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, ম্যাচ রিভিউ এরকম নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো রেগুলার কন্টেন্ট এড়িয়ে আসার জন্য। প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যেই কোম্পানি, যেই সংস্থা হচ্ছে বিড জমা করবে তার কিন্তু নেট ওয়ার্থ হতে হবে মিনিমাম 30 কোটি টাকা। তার নেট ওয়ার্থ হতে হবে 30 কোটি টাকা। আর সে যদি ইন্ডিয়ান কোম্পানি হয় আমাদের, তাহলে কিন্তু ইন্ডিয়ান ল মানে আমাদের জুরিডিকশন মেনে যেন সেই কোম্পানির স্থাপত্য হয়, মানে সেই কোম্পানি যেন আমাদের ইন্ডিয়ান যে ল রয়েছে সেই ল অনুযায়ী যেন সেই কোম্পানির স্থায়িত্বটা থাকে। আর যদি কোনো বিদেশি কোম্পানি হয় সেই ক্ষেত্রে যা যা ক্রাইটেরিয়া বিদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে থাকে, সেই প্রত্যেকটা ক্রাইটেরিয়া যেন ফুলফিল হওয়া থাকে, তবেই একমাত্র সেই সব কোম্পানিগুলোই তোমার হচ্ছে বিড জমা দিতে পারবে। ওকে, এবার কথা বলবো যেই সব কোম্পানি বিড জমা দেবে তাদের কি রাইটস থাকছে। প্রথম কথা হচ্ছে টাইটেল স্পন্সর, মানে যেটাকে আমরা জানি যে একদম মানে ধরো আগে যেরকম হিরো ছিল, হিরো আই লিগ বা হিরো ইন্ডিয়ান সুপার লিগ, এই যে টাইটেল স্পন্সর, সেই টাইটেল স্পন্সর কিন্তু তাদের রাইটস এর মধ্যে থাকছে। আইএসএল এর টেন্ডারের ক্ষেত্রে যেই ফ্লসটা ছিল সেটা কিন্তু এখানে কোথাও শুধরে নিয়েছে, সেটা হচ্ছে ব্রডকাস্টিং লাইসেন্স। ঠিক আছে, কাকে ব্রডকাস্টিং লাইসেন্স দেবে সেটা কিন্তু সম্পূর্ণ এই সংস্থার উপরে রাইটসটা থাকছে, যে কে তোমার হচ্ছে ব্রডকাস্টিং রাইটটা পাবে। তারপরে সেই যে ফিড ডিস্ট্রিবিউশন, মানে যেটাকে আমরা বলি যে যেই রেভিনিউটা জেনারেট হবে সেই রেভিনিউটার যে ডিস্ট্রিবিউশন, সেটাও কিন্তু এই সংস্থার হাতে থাকবে, যেটা কিন্তু আইএসএল এর যে টেন্ডারটা রিলিজ হয়েছিল সেখানে কিন্তু এই জিনিসটা মেনশন ছিল না। তো কোথাও এই জিনিসটা একটা পজিটিভ সাইন, যে কোথাও রেভিনিউ যে জেনারেট হবে, রেভিনিউটা ডিস্ট্রিবিউট করার দায়িত্ব, যে রাইটসটা দেওয়া হবে, সেটা কিন্তু একটা পজিটিভ জিনিস, যে কোথাও কোম্পানিও একটা জিনিস দেখবে যে কোথাও আমি যদি এখানে ইনভেস্ট করি, সেই ইনভেস্টমেন্টটা থেকে আমি যে একটা রিটার্ন পাবো, একটা সার্টেন অ্যামাউন্ট রিটার্ন পাবো, সেটা কিন্তু আমার সিকিউর অ্যামাউন্ট। তো কোথাও এই জিনিসটা একটা ভালো মুভ, যেটা আইএসএল এর ক্ষেত্রে কিন্তু ছিল না, আর যেটাই কিন্তু মেন রিজেকশন ছিল আইএসএল এর টেন্ডারটার জন্য। ওকে, সেকেন্ড রাইটসটা হচ্ছে সেটা হচ্ছে কমার্শিয়ালাইজ করা। ঠিক আছে, লিগটাকে তোমার পপুলারাইজ করার জন্য, লিগটাকে যথেষ্ট ভালো পপুলার করার জন্য যেসব কমার্শিয়াল এলিমেন্ট গুলো তোমার হচ্ছে ব্রডকাস্টিং এর জন্য ইউজ হবে, সেটা কিন্তু সম্পূর্ণ রাইটসটা কিন্তু এই কোম্পানি বা এই সংস্থার উপরে থাকবে। মানে ব্রডকাস্টিং এর জন্য যে বিভিন্ন রকম এলিমেন্ট ইউজ হয়, মানে ধরো কোনো অ্যাডস বা ব্যানার বা যেগুলোই আর কি হয়, মানে অ্যাকচুয়ালি পপুলারাইজ করার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য, সেই সমস্ত কিছু কিন্তু এই সংস্থার হাতে কিন্তু থাকবে। তৃতীয় জিনিসটা হলো এইটা এনশিওর করতে হবে যে প্রতিটা ম্যাচ কিন্তু লাইভ টেলিকাস্ট হবে,
সেটা ওটিটি প্ল্যাটফর্ম হোক, সেটা তোমার টিভিতে হোক, যেখানেই যারাই তোমার ব্রডকাস্টিং রাইটটা পাক না কেন, প্রত্যেকটা ম্যাচ কিন্তু লাইভ দেখাতে হবে। আগে যেরকম আনসার্টেনিটি ছিল আই লিগের ক্ষেত্রে, যে কবে কখন কোন ডেটে ম্যাচ, এগুলো কিন্তু অনেকেই জানতো না। কিছু কিছু ম্যাচ তোমার হচ্ছে লাইভ হচ্ছে, কিছু কিছু ম্যাচ লাইভ হচ্ছে না। তো এইটা করলে কিন্তু চলবে না, প্রতিটা ম্যাচ কিন্তু তোমার লাইভ দেখাতে হবে, এটা কিন্তু এনশিওর করতে হবে। চতুর্থ যে জিনিসটা, এটা কিন্তু এখানে যথেষ্ট ক্লিয়ার করে জানানো হয়েছে, কোথাও এটা দরকারও ছিল। রাইটস হোল্ডার মানে যে সংস্থা তোমার রাইটস পাবে, সেই সংস্থা যদি চায় তাহলে কিন্তু এআইএফএফ এর সাথে আবার কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। এআইএফএফ কিন্তু কন্ট্রাক্ট শেষ হওয়ার 12 মাস আগে থেকে কিন্তু নোটিফাই করে দেবে সেই সংস্থাকে যে তোমার কিন্তু আর একটা বছর টেনিওর রয়েছে, তারপরে কিন্তু তোমার আর টেনিওরটা থাকবে না। তো তুমি যদি চাও তুমি এক্সটেনশন করতে পারো তোমার যে কন্ট্রাক্টটা রয়েছে। সেখানে নেগোসিয়েশনের জন্য কিন্তু দেওয়া হয়েছে 6 মাস, মানে লিগ শেষ হওয়ার বা কন্ট্রাক্ট শেষ হওয়ার 6 মাস আগে থেকে কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে তুমি ইন্ডিয়ান ফুটবলে আর ইনভেস্ট করবে কি না। বোঝা গেল? মানে টেনিওরটা ধরো এই ডিসেম্বর অব্দি টেনিওরটা ছিল, তাহলে কিন্তু জুন মাসের মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হবে। নেগোসিয়েশন থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু কিন্তু 6 মাসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। আর এই টেনিওর শেষ হওয়ার 6 মাস আগে পর্যন্ত কিন্তু তোমাকে অ্যাসিওর করতে হবে যে তুমি নেক্সট টাইম আবার এই কন্ট্রাক্টটাকে রিনিউয়াল করবে কিনা। তো এটা কিন্তু যথেষ্ট ভালো একটা দিক, প্রতিটা রাইটস কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। এবার দেখা যাক যে কোন কোম্পানি এই রাইটস নেওয়ার জন্য কিন্তু বিড করে। আর একটা জিনিস যেটা বলে রাখি, বিড জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু 13ই ডিসেম্বর বিকেল 5টার সময়। তার আগে একটা প্রি বিড কনফারেন্স কিন্তু ডাকা হয়েছে 6 ডিসেম্বর, সেই ডেটটা 6 ডিসেম্বরের সেই কনফারেন্সটা কিন্তু হবে ভার্চুয়ালি। সেই কনফারেন্সটা হওয়ার পর কিন্তু 13 তারিখ কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছে, 13 তারিখের মধ্যে কিন্তু জানাতে হবে বা বিড করতে হবে। তো দেখা যাক কোন কোম্পানি ইন্টারেস্টেড থাকে আই লিগ নিয়ে। শুধু যদি ফার্স্ট ইয়ার লিগটা যদি দিত তাহলে হয়তো কোথাও সংশয় থাকতো, কিন্তু এখানে পুরো আই লিগের যে রাইটসটা আছে সেই রাইটসটা কিন্তু দিচ্ছে। তো কোথাও এই জিনিসটা ভালো, গ্রাসরুট লেভেলে কাজ করতে কোন কোম্পানিরা কাজ করতে চায়। কিন্তু এই যে মডেলটা তৈরি হয়েছে, এই যে বিড কমিটিটা তৈরি হয়েছে, সেটাকে পুরোটা স্ক্যান করে দেখবে কোম্পানিরা, ভালো মতো স্ক্যান করবে যে এখান থেকে কি কি পজিটিভ জিনিস আছে, কি কি নেগেটিভ জিনিস আছে, তারপরেই কিন্তু তারা বিডটা জমা দেবে। এতটা সহজ না। তো দেখা যাক কি হয়। আশা করি এখান থেকে একটা ভালো নিউজ আমরা পাবো যে কোথাও আইএসএল এর জন্য যে আই লিগ বা ওমেন্স লিগ যেরকম একটা আনসার্টেনিটির মধ্যে চলে গেছিল, সেইটা থেকে কিন্তু আপাতত মুক্ত পাওয়া যাচ্ছে। আর কোথাও দেখো এটা কিন্তু একটা চেন সাইকেল, যে আইএসএল যদি হতো তাহলে কিন্তু অটোমেটিক্যালি আই লিগ 2, আই লিগ 3, আইডব্লিউএল সব কিন্তু একটা সার্টেন টাইমের মধ্যে কিন্তু শুরু হয়ে যেত। সিমিলারলি আই লিগও যদি একটা সার্টেনিটির মধ্যে চলে আসে, তাহলে আইএসএলও কিন্তু তোমার সার্টেনিটির মধ্যে চলে আসবে, সেটা কিন্তু আর আনসার্টেনিটির মধ্যে থাকবে না। তো সবকিছু কিন্তু একটা চেন সিস্টেমের মধ্যে ডিপেন্ড করে। তোমাদের মতামতটা কি তোমরা প্লিজ একটুখানি কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কতটা এক্সাইটেড এই আই লিগ টেন্ডার পাবলিশের ব্যাপারটাকে নিয়ে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে দেখলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য গুড বাই।